হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। আজ আমরা সলিউশনের নেক্সট ক্লাস নেক্সট লেকচার নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা স্পেশালি শিখব সলিউবিলিটি অ্যান্ড হেনরিস ল। আমরা এর আগের ক্লাসে আমরা টোটাল যে কনসেন্ট্রেশন টার্মগুলো আছে সেগুলো শিখে নিয়েছি। তো আজকে আমরা শিখব কি স্পেশালি সলিউবিলিটি অ্যান্ড হেনরিস ল। তো প্রথমে আমরা দেখব যে সলিউবিলিটি কি। দেখো, কোন একটি নির্দিষ্ট টেম্পারেচারকে তোমাদের ফিক্স রাখতে হবে। নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট কোন দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে, সর্বাধিক অর্থাৎ ধরো তোমাদের কাছে 1 গ্লাস জল আছে এবং তার মধ্যে তোমরা প্রথমে 1 চামচ চিনি অ্যাড করলে, তারপর আরো 1 চামচ চিনি অ্যাড করলে, তো তখন দেখছো চিনিটা গুলে যাচ্ছে বা দ্রবীভূত হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যখন আমরা চিনি অ্যাড করছি তখন দেখছি সেটা আর গুলছে না, অর্থাৎ দ্রবীভূত হচ্ছে না, তখন সেটা থিতিয়ে পড়ছে। তো আমরা কি বুঝতে পারছি যে প্রথমে যে 2 চামচ চিনি আমরা অ্যাড করেছিলাম, তো সেই পর্যন্তই চিনি কিন্তু সেখানে দ্রবীভূত হচ্ছে এবং দ্রবীভূত হয়ে একটি স্যাচুরেটেড সলিউশন তৈরি করেছে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। অর্থাৎ টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে নির্দিষ্ট দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারবে তাকে আমরা, সেই পরিমাণটাকে আমরা বলবো ওই দ্রাবের সলিউবিলিটি বা দ্রাব্যতা। ক্লিয়ার একদম? চলো এবার এই দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা প্রথমে দেখব যে দ্রাব্যতা কিন্তু দ্রাবক এবং দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ নেচার অফ সলিউট অ্যান্ড নেচার অফ সলভেন্ট। এছাড়াও দ্রাব্যতা ডিপেন্ড করে কার উপরে? উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড প্রেসার অর্থাৎ চাপের উপরেও নির্ভর করে। তো কিভাবে নির্ভর করবে আমরা সব ধীরে ধীরে আলোচনা করব। তো চলো দেখো নেক্সট আমরা কি করব। এবার আমরা স্পেশালি আলোচনা করব যে কোনো লিকুইডের মধ্যে যদি লিকুইডের মধ্যে সলিড যদি সলিউট হিসেবে থাকে, ঠিক আছে, অর্থাৎ তরলের মধ্যে আমরা কোনো কঠিন পদার্থকে আমরা অ্যাড করব, অর্থাৎ জলের মধ্যে আমরা চিনি অ্যাড করব, জলের মধ্যে আমরা NaCl অ্যাড করব, জলের মধ্যে আমরা গ্লুকোজ অ্যাড করব, জলের মধ্যে আমরা ইউরিয়া অ্যাড করব। তো এই রকম ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, তো সুন্দর একদম মাথা ঠান্ডা করে রাখো। দেখো আমরা প্রথমে একটা সুন্দর লাইন তোমাদের বলে রেখেছি, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক, অর্থাৎ সমধর্মের দ্রাব, ভালো করে শুনবে, সমধর্মের দ্রাবকে দ্রবীভূত হয়। ক্লিয়ার? তোমরা যেমন ধরো তোমাদের সঙ্গে যার মেন্টালি ম্যাচ করে তার সঙ্গে তোমাদের কি হয়? ফ্রেন্ডশিপ হয়। তোমাদের সঙ্গে যার মেন্টালি ম্যাচ করে তার সঙ্গে তোমাদের রিলেশন হয়। তো তার মানে কি বলছে যে লাইক ডিজলভস লাইক, অর্থাৎ তোমরা জানো যে পোলার সলভেন্টের মধ্যে কিন্তু পোলার সলিউট দ্রবীভূত হয়। ইয়েস অর নো বলো? পোলার সলভেন্টের মধ্যে পোলার সলিউট ডিজলভ হবে, ঠিক আছে। আবার নন পোলার সলভেন্টের মধ্যে নন পোলার সলিউট কিন্তু সেখানে দ্রবীভূত হয়, এটা আমরা জানি, তাই তো। এক্সাম্পল কি হিসেবে জানি আমরা যে একটা পোলার সলভেন্ট, ধরো জল, ঠিক আছে, পোলার সলভেন্ট। কেন পোলার তোমরা জানো কিনা? দেখো কেন পোলার আমি একটু বলে দিই। দেখো এই হচ্ছে আমাদের H2O, তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য এর উপর ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, যার জন্য এর উপর ডেল্টা প্লাস। তো যেখানে যেখানে এরকম ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হবে তাদের আমরা বলবো পোলার সলভেন্ট। আর যেখানে এরকম তৈরি হবে না, যে মলিকিউলসের মধ্যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট 0 হবে, তাকে আমরা বলবো কি? নন পোলার। যেমন নন পোলার হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা সেটা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি বেনজিন। বেনজিন একটি নন পোলার সলভেন্ট, তাই তো। আর ওয়াটার একটা পোলার সলভেন্ট। তো পোলার সলভেন্টের মধ্যে কে দ্রবীভূত হবে? পোলার সলভেন্টের মধ্যে দ্রবীভূত হবে NaCl। NaCl এর মধ্যে কি থাকে? Na+Cl-, ভাঙবে এবং Na+ কে ঘিরে 6টা জলের অণু আর Cl- কে ঘিরে 6টা জলের অণু যুক্ত হয়ে যাবে। তো এই জন্য NaCl অর্থাৎ খাদ্য লবণ, যে লবণটা তোমরা বাড়িতে খাও, সেই লবণটা কিন্তু জলে দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায়, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি গুলে যায়, তাই তো। ঠিক একই রকম ভাবে সুগার আছে, অর্থাৎ সুগারের মধ্যে এক্সাম্পল আমরা কি বলতে পারি? সুক্রোজ। তো সুক্রোজ বা গ্লুকোজ কিন্তু তারা কি হয়? তারা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, কারণ কি? তার সঙ্গে কি হবে? তার সঙ্গে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। জলের সঙ্গে গ্লুকোজের ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে, ঠিক আছে। তো এই ধরনের যৌগগুলো তারা বিভিন্ন অ্যাট্রাকশনের মাধ্যমে, অর্থাৎ পোলার সলভেন্টে তারা কিন্তু ইজিলি ডিজলভ হবে। কিন্তু তুমি যদি দেখো ন্যাপথালিনকে জলের মধ্যে দাও, তোমরা দেখছো অনেক বাথরুমে ন্যাপথালিন ইউজ করা হয়,
সেই ন্যাপথালিনকে যদি তোমরা জলের মধ্যে দাও বা অ্যানথ্রাসিনকে তোমরা যদি জলের মধ্যে দাও তাহলে কি সে ডিজলভ হয়? তাহলে কিন্তু সে ডিজলভ হয় না, কারণ ন্যাপথালিন একটা নন পোলার সলিউট, নন পোলার একটা পদার্থ, তাই না? অধ্রুবীয় একটা পদার্থ। তো অধ্রুবীয় পদার্থ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না, কারণ আমি প্রথমে একটা কথা বললাম, লাইক ডিজলভস লাইক। ক্লিয়ার? তাহলে এই ন্যাপথালিন বা অ্যানথ্রাসিন কোথায় দ্রবীভূত হবে? একটা নন পোলার সলভেন্টে। এবার নন পোলার সলভেন্ট কি আছে? নন পোলার সলভেন্ট আমি প্রথমে বললাম সেটা বেনজিন। তো বেনজিনের মধ্যে ন্যাপথালিন অ্যানথ্রাসিন কিন্তু ইজিলি, খুব সহজেই, খুব তাড়াতাড়ি তারা ডিজলভ হয়ে যায়, গুলে যাবে একদম। তুমি যদি বেনজিনের মধ্যে ন্যাপথালিন দাও, ন্যাপথালিন সঙ্গে সঙ্গে কি হবে? সেখানে গুলে যাবে, কারণ কি নন পোলারের মধ্যে নন পোলার ডিজলভ হয়ে যাবে। কিন্তু তুমি যদি বেনজিনের মধ্যে NaCl দাও, বেনজিনের মধ্যে সুগার দাও, মানে সুক্রোজ, গ্লুকোজ, তাহলে কিন্তু তারা দ্রবীভূত হবে না সহজে। ক্লিয়ার একদম? ওকে। তো দেখো আমি এখান থেকে কি একটা কথা বলে দিচ্ছি, যে এভরি সলিড ডাজ নট ডিজলভ ইন গিভেন লিকুইড, অর্থাৎ একটি নির্দিষ্ট তরলে কিন্তু সব সলিড দ্রবীভূত হবে না, অর্থাৎ প্রত্যেকটা কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তরলে দ্রবীভূত হবে না। অর্থাৎ পোলার সলভেন্টের মধ্যে পোলার সলিউট দ্রবীভূত হবে এবং নন পোলার সলভেন্টের মধ্যে নন পোলার সলিউট দ্রবীভূত হবে। কাহিনী ক্লিয়ার কিনা বলো? ওকে একদম। চল নেক্সট, এবার আমরা কি করব? ডিসলিউশন, যেটাকে বাংলায় বলা হয় দ্রবীভবন। চলো দেখে নিই, সব জানো তোমরা, আবার বলছি। দেখো, যখন কোনো দ্রাবকে কঠিন দ্রাব যোগ করা হয়, ওকে, জলের মধ্যে তোমরা NaCl অ্যাড করছো, জলের মধ্যে তোমরা চিনি অ্যাড করছো, তখন কিছু পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়। তো জলের মধ্যে চিনি অ্যাড করলে কিছু পরিমাণ চিনি দ্রবীভূত হয়ে যাচ্ছে, ফলে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। গাঢ়ত্ব বৃদ্ধি পাবে কিনা বলো? তো জলের মধ্যে যদি আমরা চিনি অ্যাড করতে থাকি তো গাঢ়ত্ব বেড়ে যাবে, মিষ্টির রস তৈরি হয়ে যাবে, তোমরা জানো। তো গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। এই যে প্রসেস, তুমি কোনো দ্রাবকের মধ্যে তুমি দ্রাব অ্যাড করছো এবং এর ফলে কি হচ্ছে, যে দ্রবণের গাঢ়ত্ব বা সেই তরলের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, এবং এই প্রসেসকেই আমরা বলবো ডিসলিউশন বা দ্রবীভবন। অর্থাৎ কি, জলের মধ্যে চিনি অ্যাড করছো, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, এই যে পুরো প্রসেস এটাকেই আমরা বলবো কি, ডিসলিউশন। ক্লিয়ার একদম? ওকে। এবার দেখো ক্রিস্টালাইজেশন বা কেলাসন কি। দেখো, দ্রবণে কিছু দ্রাবের কণা কঠিন দ্রাবের কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দেখো দ্রবণের মধ্যে কি আছে, দ্রবণের মধ্যে তুমি যখন বাইরে থেকে সলিড দ্রাব অ্যাড করছো, তখন সেই সলিড দ্রাব এই একটা সলিড দ্রাবের মধ্যে স্ট্রাইক করছে। তো যখন তারা এরকম সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কলিশন যখন হচ্ছে, তখন তারা কি করছে, দ্রবণ থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ নিচে তারা কিন্তু থিতিয়ে পড়ে যেতে পারে। তো নিচে যে থিতিয়ে পড়ে যাচ্ছে, এই প্রসেসকে আমরা বলবো ক্রিস্টালাইজেশন বা কেলাসন। অর্থাৎ চিনির জলীয় দ্রবণ থেকে কিন্তু চিনি আর জল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং চিনি নিচে থিতিয়ে পড়ছে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ঠিক আছে। দেখো তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলছি, ক্রিস্টালাইজেশন। এই প্রসেসটাকে আমরা বলছি ক্রিস্টালাইজেশন। তো ক্রিস্টালাইজেশন কি? দ্যাট ইজ রিভার্স প্রসেস অফ ডিসলিউশন। ক্রিস্টালাইজেশন কি? রিভার্স প্রসেস অফ ডিসলিউশন। তো দেখো এবার যখন তোমরা একটা জিনিস ভালো করে জানো, ইকুইলিব্রিয়াম কাহিনী ক্লিয়ার আছে? ইকুইলিব্রিয়ামে কি হয় আগে বলে নিই একবার। দেখো ইকুইলিব্রিয়াম মনে করার চেষ্টা করো। when forward reaction and backward reaction, the rate of forward reaction, rate of backward reaction যখন ইকুয়াল হয় তখন ইকুইলিব্রিয়াম তৈরি হয়, এবং এই ইকুইলিব্রিয়াম তৈরির সময় কিন্তু যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট এন্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট রিমেইনস কনস্ট্যান্ট। কথা মনে আছে কিনা বলো? ক্লিয়ার আছে একদম? কি বললাম? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুজনের রেট কি হবে? সেম হবে। এবং কি বললাম? যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট এন্ড কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট রিমেইনস কনস্ট্যান্ট। তো সেই কথাই আমরা দেখবো এবার। দেখো, when rate of dissolution অর্থাৎ দ্রবীভবন যখন হচ্ছে তার হার, এবং রেট অফ ক্রিস্টালাইজেশন, এই যে ক্রিস্টালাইজেশন হচ্ছে তার হার যখন সমান হয়ে যাবে, এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম ইজ রিচড, অর্থাৎ একটি গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে। হবে কিনা বলো? যে দুজনের ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি হচ্ছে?
সেম হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে দেখো, নাম্বার অফ সলিউট পার্টিকেলস গোয়িং ইনটু সলিউশন, যেটাকে আমরা ডিসলিউশন বলছি। ডিসলিউশনে কি হয়, বাইরে থেকে তুমি সলিউট অ্যাড করছো, বাইরে থেকে তুমি অ্যাড করছো, এই ঘটনাকে আমরা, এর ফলে কি হচ্ছে, দ্রবণের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবং নাম্বার অফ সলিউট পার্টিকেল সেপারেটিং আউট, অর্থাৎ যখন দ্রবণ থেকে কণা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ জলের মধ্যে তুমি চিনি অ্যাড করছো, আবার চিনির কিছু কণা আলাদা হয়ে যাচ্ছে। তো এই যে দুটোর নাম্বার অফ সলিউট পার্টিকেলস যখন সেম হয়ে যাবে, তখন কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে। হবে কিনা বলো, হবে কিনা বলো। এবং সেই মুহূর্তে কি হচ্ছে দেখো, এরকম সলিউট প্লাস সলভেন্ট, সে তার মধ্যে কি হচ্ছে, সলিউশন তৈরি হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে কি হচ্ছে, তারা আবার পৃথক হয়ে যাচ্ছে। তো ফরওয়ার্ড রিঅ্যাকশনকে আমরা কি বলছি, ডিসলিউশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনকে আমরা বলছি ডিসলিউশন, এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে আমরা বলছি কি, ক্রিস্টালাইজেশন। দেখো এই দুজনের রেট যখন সমান হবে, তখন এরকম একটি কি তৈরি হবে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এবং এই অবস্থায় যা বলছিলাম যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট রিমেইনস কনস্ট্যান্ট। দেখো এই অবস্থায় কি হয়, এই অবস্থায় নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় দ্রবণের দ্রাবের গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সলিউট স্থির থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার একদম, ওকে। এবার দেখো এখানে একটা কথা বলছি যে তরল দ্রাবকের ক্ষেত্রেও আমি এখানে কি করছি, এই ক্ষেত্রে আমি তরল দ্রাবকে সলিড অ্যাড করছি, তাহলে এই সব ঘটনাগুলো ঘটলো। এবং এই ঘটনা কিন্তু একইভাবে যখন তরল কোনো দ্রাবকে অর্থাৎ লিকুইড সলভেন্টে আমরা যখন গ্যাস একটা সলিউট অ্যাড করব, তার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে, সেম কাহিনী হবে, অর্থাৎ সেখানেও কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে। ওকে, চলো এবার আমরা কিছু সংজ্ঞা দেখে নিই, যা ছোটবেলা থেকে শিখে আসছি, তার একটু মানে উন্নত মানের আমরা কিছু দেখে নিই। চলো এবার দেখো স্যাচুরেটেড সলিউশন কাকে বলছি। দেখো একই চাপ এবং উষ্ণতায় আমরা কি রাখছি, আমরা ফিক্সড রাখছি কি, টেম্পারেচার এন্ড প্রেসার কিন্তু ফিক্সড রাখছি ভাই। দেখো প্রেসার টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু আমাদের যে ডিসলিউশন, রেট অফ ডিসলিউশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই দুটোকে আমরা সেম রাখছি। তো একই চাপ উষ্ণতায় যে দ্রবণে আর নো মোর দ্রাব যোগ করা যায় না, তাকে স্যাচুরেটেড সলিউশন বলে। আমি প্রথমে এক্সাম্পল তোমাদের বলছিলাম যে এক গ্লাস জলের মধ্যে কিন্তু তোমরা ওই প্রথমে 1 চামচ, তারপরে 1 চামচ চিনি অ্যাড করতে পারছো, তারপরে যদি দাও তাহলে কিন্তু সেটা থিতিয়ে পড়বে, অর্থাৎ 2 চামচ চিনি তুমি সেখানে অ্যাড করতে পারছো, অর্থাৎ আর আমরা কিন্তু বাইরে থেকে কোনো দ্রাব অ্যাড করতে পারবো না। সেই সলিউশনকে আমরা বলবো কি, স্যাচুরেটেড সলিউশন। আমরা বলবো স্যাচুরেটেড হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে, তাই না। ধরো তোমরা একটা নির্দিষ্ট পরিমাণ খাবার তুমি খেতে পারো, তো সেই খাবারটা তুমি যদি খেয়ে নাও, তারপর কিন্তু তার থেকে বেশি খাবার আর তুমি খেতে পারবে না, অর্থাৎ তোমার পেট কিন্তু স্যাচুরেটেড লেভেলে চলে গেছে, আর তোমাদের চাই না, তাই তো। এবার দেখো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত দ্রবণ কোনটাকে বলবো, যেখানে তোমাদের যতটা প্রয়োজন তার থেকে তোমরা কম পেয়েছো, অর্থাৎ তুমি কি আরো বাইরে থেকে দ্রাব অ্যাড করতে পারো, অর্থাৎ একই উষ্ণতায় যে দ্রবণে আরো অর্থাৎ মোর সলিউট আমরা কিন্তু অ্যাড করতে পারি, তো আমরা সেই সলিউশনকে আমরা কি বলবো, আনস্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ আনস্যাচুরেটেড সলিউশন মানে কি, এখনো সেখানে স্যাচুরেশন হয়নি, তো স্যাচুরেশন হতে গেলে তুমি বাইরে থেকে আরো দ্রাব অ্যাড করতে পারো। কাহিনী ক্লিয়ার আছে। অর্থাৎ আমি যদি এই এক্সাম্পলটা বলি যে 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ চিনি দিলে স্যাচুরেটেড হয়, তাহলে 1 গ্লাস জলের মধ্যে ধরো প্রথমে দেওয়া আছে হাফ চামচ চিনি দেওয়া আছে, ক্লিয়ার একদম। তাহলে তুমি কি বাইরে থেকে আরো হাফ চামচ চিনি তুমি অ্যাড করতে পারো। তো এই হাফ চামচ চিনি দেওয়া জলকে আমরা কি বলছি, আনস্যাচুরেটেড সলিউশন, ক্লিয়ার। আর যেখানে একদম কমপ্লিট 2 চামচ চিনি দেওয়া আছে, এরকম আমরা দ্রবণকে আমরা কি বলছি, স্যাচুরেটেড সলিউশন। কাহিনী ক্লিয়ার কিনা বলো 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 বলো। এবার দেখো কি আছে, এবার আমরা কি বলবো, যে দ্রবণটি অদ্রবীভূত দ্রাবের সঙ্গে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে, যেটা এখনো দ্রবীভূত হয়নি, যেটাকে আমরা বলছি আনডিজলভড দ্রাবের সঙ্গে কি আছে, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। কিরকম দেখো, সলিউট প্লাস সলভেন্ট আর সলিউশনের মধ্যে কি আছে, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। আনডিজলভ বলতে কোনটা বোঝানো হয়েছে, এই সলিউটের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো বলছে সেটি হলো সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, যখন তারা ইকুইলিব্রিয়ামে থাকবে,
যখন তারা ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ কি হচ্ছে আমি তোমাদের আগেই বলে দিলাম, রেট অফ ক্রিস্টালাইজেশন এন্ড রেট অফ ডিসলিউশন যখন সেম হয়ে যাবে, তখন কিন্তু দ্রাবের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে, দ্রাবের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে, স্থির হয়ে যাবে, ওর থেকে দ্রাবের কনসেন্ট্রেশন বাড়বেও না কমবেও না, ঠিক আছে। এবং সেই যে সলিউশনটাকে আমরা বলবো কি, স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ এই সময় কিন্তু একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে। তো যখন ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে এবং সেই দ্রবণটাকেই আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। ওকে, দেখো এই স্যাচুরেটেড দ্রবণে কি হয়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট কিন্তু সেখানে দ্রবীভূত থাকে। যখন স্যাচুরেটেড সলিউশন হচ্ছে তখন কি সেখানে ম্যাক্সিমাম 1 গ্লাস জলের মধ্যে ম্যাক্সিমাম 2 চামচ কিন্তু সেখানে 2 চামচ চিনি কিন্তু সেখানে দ্রবীভূত থাকতে পারে এবং এর ফলে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে। ক্লিয়ার একদম? অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাবের গাঢ়ত্বই হলো দ্রাবের দ্রাব্যতা, তাই তো। দ্রাব্যতার সঙ্গে আমরা কি বলেছিলাম, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট যেখানে ডিসলভ হবে কোন দ্রাবকের মধ্যে, নির্দিষ্ট কোন দ্রাবকের মধ্যে। আর এই ক্ষেত্রে আমরা কি বলছি, স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আমরা কি বলছি, স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আমরা বললাম যে যখন ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে তখন দ্রাবের কনসেন্ট্রেশন সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু সেটাতেই অ্যাড করা সম্ভব। এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট যখন অ্যাড করব স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে। আর এই স্যাচুরেটেড সলিউশনে দ্রাবের যে কনসেন্ট্রেশন বা দ্রাবের যে গাঢ়ত্ব হবে সেটাই হবে কিন্তু দ্রাবের সলিউবিলিটি বা দ্রাব্যতা। ওকে, অর্থাৎ কি বলছে দেখো, এখানে ইংলিশে জাস্ট লিখে দিয়েছি, কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সাচ সলিউশন ইজ ইটস সলিউবিলিটি। অর্থাৎ এর যা কনসেন্ট্রেশন হবে সেটাই তার কি হবে, সলিউবিলিটি হবে। এবার চলো আমরা দেখব ইফেক্ট অফ টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারের উপর ইফেক্ট আছে আমরা জানি। দেখো টেম্পারেচারের ক্ষেত্রে গল্পটা কি হয়, তোমরা লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল ক্লাস 11 এ পড়েছো, তো সেটাই আজকে আলোচনা করো। যেহেতু এখানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, আর ডাইনামিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল তো অবশ্যই ফলো হবে। তো চলো আবার আমরা লে চ্যাটেলিয়ার প্রিন্সিপালকে মনে করার চেষ্টা করি। দেখো প্রথমে কি, প্রথমে একটা সলভেন্টের মধ্যে, লিকুইড সলভেন্টের মধ্যে, জলের মধ্যে তোমরা বাইরে থেকে সলিউট অ্যাড করছো, অর্থাৎ দ্রাব অ্যাড করছো, এবং দ্রাবটা কেমন কঠিন, এবং এর ফলে সলিউশন তৈরি হচ্ছে এবং সেখানে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে। এবং যখন এরকম হবে আমরা কি জানি, যে কোনো রিঅ্যাকশন কি হয়, আইদার এন্ডোথার্মিক অর এক্সোথার্মিক, আইদার তোমার তাপমোচী বা তাপগ্রাহী। তো দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হতে পারে, যে ডেল এইচ সলিউশন হতে পারে নেগেটিভ অর্থাৎ এক্সোথার্মিক। আমরা জানি ডেল এইচ এর মান নেগেটিভ হলে এক্সোথার্মিক হয়, আর ডেল এইচ এর মান পজিটিভ হলে এন্ডোথার্মিক হয় অর্থাৎ তাপগ্রাহী হয়, এটা আমরা জানি। তো আমি ধরে নিচ্ছি যে এরকম একটা বিক্রিয়ার ক্ষেত্রে দুটোই হতে পারে, ঠিক আছে, দুটোই হতে পারে। তো যখন ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে তখন আমাদের কি মাস্ট ফলো লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল মেনটেন করবে, ফলো করবে, তাই তো। চলো এবার আমরা দেখব টেম্পারেচার ইনক্রিজ করলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে আর এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে চেক করে নিব। তো প্রথমেই আমি নিয়েছি এন্ডোথার্মিক প্রসেসের কথা। দেখো এন্ডোথার্মিক মানে কি, এন্ডোথার্মিক মানে হচ্ছে তাপগ্রাহী। চলো আমি বাংলা ফিলিংস দিয়ে দিচ্ছি, তাপগ্রাহী। ওকে, তাপগ্রাহী মানে যেখানে তাপের শোষণ হয়। চলো, তো যখন আমরা কি করছি, কোন সলভেন্টের মধ্যে সলিড সলিউট অ্যাড করছি, সেই ক্ষেত্রে সলিউশন তৈরি হয় এবং একটা টাইমে সেখানে কি হবে, একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এবং এই যে প্রসেস, এই প্রসেসটা কি, এই প্রসেসটা হচ্ছে ডেল এইচ সলিউশন কিন্তু এন্ডোথার্মিক। পজিটিভ মানে কি, পজিটিভ মানে এন্ডোথার্মিক। ওকে, দেখো ভালো করে শুনবে। এবার যখন টেম্পারেচার ইনক্রিজ করছো, ভালো করে শোনো, দেখো ইকুইলিব্রিয়ামে আছে, টেম্পারেচার, প্রেসার, সব রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট সবকিছু মিলে একটা ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় আছে, দ্যাট ইজ স্টেবল আছে। এবার তুমি বাইরে থেকে হঠাৎ করে টেম্পারেচার ইনক্রিজ করে দিলে। আরে ভাই, টেম্পারেচার যখন ইনক্রিজ করলে তখন কি হলো, টেম্পারেচার যখন ইনক্রিজ করলে তখন ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হয়ে গেল। কি হয়ে গেল, ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হয়ে গেল। আরে কেউ কি চায় যে আমার ইকুইলিব্রিয়াম নষ্ট হোক? না, নেচার লাভ স্টেবিলিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, অর্থাৎ তারা ইকুইলিব্রিয়ামে থাকতে চাই আমরা প্রত্যেকে। তো যখন আমি টেম্পারেচার ইনক্রিজ করলাম তখন আমার কি হলো, ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হয়ে গেল। আর তাহলে আমি কি চাইবো, যে রিএস্টাবলিশড মাই ইকুইলিব্রিয়াম, আমি আমার ইকুইলিব্রিয়ামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইবো। তার মানে যেটা
টেম্পারেচার যে বেড়েছে, তাহলে রিয়াকশনটাকে সেই দিকেই আমরা পাঠাবো যেখানে তাপের শোষণ ঘটে, যেখানে তাপের শোষণ ঘটে। অর্থাৎ রিয়াকশনটা কোন দিকে যাবে? রিয়াকশনটা তখন ফরওয়ার্ড দিকে যাবে। ক্লিয়ার কিনা? কেন ফরওয়ার্ড দিকে যাবে? কারণ ফরওয়ার্ডে কি হচ্ছে? এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে, অর্থাৎ তাপের শোষণ হচ্ছে। আমি বলে দিচ্ছি, টেম্পারেচার যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হার, বিক্রিয়ার রেট, বিক্রিয়া সেই দিকেই অগ্রসর হবে যেদিকে তাপের শোষণ ঘটে, যেদিকে কি হবে? তাপের শোষণ ঘটে। ক্লিয়ার? যেদিকে তাপের শোষণ ঘটবে বিক্রিয়া কিন্তু সেদিকে যাবে। আর এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে যেহেতু এখানে এটা যেহেতু বলছে এটা এন্ডোথার্মিক প্রসেস, তো যার জন্য বিক্রিয়াটা কোন দিকে যাবে? যার জন্য বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো? বিক্রিয়াটা যাবে ফরওয়ার্ড দিকে। এর ফলে কিন্তু সলিউবিলিটি সেখানে ইনক্রিজ করবে। যখন টেম্পারেচার অ্যাড করব, যখন টেম্পারেচারকে ইনক্রিজ করব, তখন কিন্তু সলিউবিলিটি সেখানে বেড়ে যাবে। কাহিনী ক্লিয়ার কিনা বলো? ওকে, একদম। চলো এবার যদি আমি এক্সোথার্মিকের কথা বলি, এক্সোথার্মিক মানে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় কি হবে? হিট উৎপন্ন হবে, হিট ইভলভ হবে, হিট ইভলভ। ওকে, যেখানে কি হবে? তাপ উৎপন্ন হবে। এবার তোমরা ভাবো, তাহলে একটা তারা কি আছে? সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করেছি, সলিউশন তৈরি হয়েছে, তারা একটা সুন্দর ইকুইলিব্রিয়ামে আছে, এবং সেই যে বিক্রিয়া সেটা কি আছে? সেটা একটা এক্সোথার্মিক প্রসেস আছে, এক্সোথার্মিক প্রসেস আছে। তার মানে কি তারা একটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার তুমি কি করলে? বাইরে থেকে টেম্পারেচার অ্যাড করে দিলে, টেম্পারেচারকে ইনক্রিজ করে দিলে। আরে ভাই, টেম্পারেচার ইনক্রিজ করলে তো ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হচ্ছে, আর ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হলে তারা কি চাইবে? তাদের ইকুইলিব্রিয়ামকে রিস্টাবলিশ করতে চাইবে, পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইবে। তার মানে কি তারা আন্ডু করতে চাইবে। ও টেম্পারেচার বেড়েছে, তাহলে টেম্পারেচারকে কি করে কমানো যায় সেই চিন্তা করবে। আরে ভাই, যেটা যদি ফরওয়ার্ড রিয়াকশন যদি এক্সোথার্মিক হয়, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন তো এন্ডোথার্মিক হবে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন তো এন্ডোথার্মিক হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে? টেম্পারেচার বাড়ালে আমাদের কিন্তু সলিউশন থেকে ব্যাকওয়ার্ড রিয়াকশনে আসবে, অর্থাৎ সলিউট এবং সলভেন্ট আলাদা হয়ে যাবে, অর্থাৎ ক্রিস্টালাইজেশন হবে। সেই ক্ষেত্রে রেট অফ ক্রিস্টালাইজেশন বাড়বে, অর্থাৎ সেই ক্ষেত্রে সলিউবিলিটি কি হবে বলো? যদি উল্টোটা হয়ে যায়, সলিউশন থেকে যদি সলিউট আর সলভেন্ট যদি আলাদা হয়ে যায়, তাহলে সলিউবিলিটি ডিক্রিজ করবে, তাই কি না বলো? তেমন দেখো, দুটো প্রসেসের ক্ষেত্রে দু রকম গল্প। এক্সোর ক্ষেত্রে কি হচ্ছে? টেম্পারেচার ইনক্রিজ করলে সলিউবিলিটি কমে যাচ্ছে, আর এন্ডোর ক্ষেত্রে কি হচ্ছে? টেম্পারেচার ইনক্রিজ করলে সলিউবিলিটি বেড়ে যাচ্ছে। মাথায় রাখতে পারবে? ক্লিয়ার একদম? ক্লিয়ার একদম? ওকে, চলো নেক্সট। এবার আমরা দেখব ইফেক্ট অফ প্রেসার। তোমরা একটা জিনিস ভালো করে জানো যে কোনো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যে প্রেসারের যে প্রভাব, ইফেক্ট, সেটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? সেটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। এবং শুধু গ্যাসের জন্য হলে হবে না, তোমরা জানো যে সেই ক্ষেত্রে ডেল্টা এনজির মানটা কি হতে হবে? ডাজ নট ইকুয়াল টু জিরো। যদি জিরো হয়ে যায়, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের যদি মোল সংখ্যা যদি সেম হয়ে যায়, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যদিও গ্যাস হয় তাও কিন্তু সেখানে প্রেসারের কোনো ইফেক্ট থাকবে না। তার মানে দেখো, আমি যে এক্সাম্পলটা আজকে এখানে করছি, প্রথমে যেটা করছি সেটা কি? যে আমরা সলিউট নিয়েছি, কি সলিউট নিয়েছি? সলিড। আর আমরা সলভেন্ট নিয়েছি, কি সলভেন্ট নিয়েছি? লিকুইড, তাই কি না? তো এবং তারা কি করছে? একটা ইকুইলিব্রিয়াম করছে সলিউশনের মাধ্যমে, সলিউশন তৈরি করে তারা একটা ইকুইলিব্রিয়াম করছে। দেখো বাবু, এই ক্ষেত্রে সলিউট আর সলভেন্ট, একজন সলিড একজন লিকুইড, এবং এরা কি হয়? হাইলি ইনকম্প্রেসিবল হয়, হাইলি ইনকম্প্রেসিবল, অর্থাৎ অসংনমনীয়। অর্থাৎ এরা কি হয়? প্রেসার যতই দেওয়া হোক না কেন, দেখো কোন সলিডের উপর, আমি এটা সলিড, তো এর উপর প্রেসার দিলে কি হবে? এর উপর প্রেসার দিলে কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যে নো ইফেক্ট, অর্থাৎ তুমি কোনো লিকুইডের মধ্যে যখন সলিড দিচ্ছ এবং এর ফলে সলিউশন হচ্ছে এবং তার ফলে ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, তার উপর প্রেসার দিলে কিন্তু কোনো রকম ইফেক্ট পড়বে না, অর্থাৎ নো ইফেক্ট, প্রেসারের কোনো ইফেক্ট থাকবে না। যদি কারণ হিসাবে বলে তাহলে আমরা কি বলবো? সলিড অ্যান্ড লিকুইড আর হাইলি ইনকম্প্রেসিবল। কাহিনী ক্লিয়ার? প্রেসারের ইফেক্ট কার উপর পড়ে? শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, এবং শুধু গ্যাসের ক্ষেত্রে হলেও হবে না, যেখানে গ্যাসের প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোল সংখ্যা
ডাজ নট ইকুয়াল টু 0 হবে। ক্লাস 11 এর লে চ্যাটেলিয়ার প্রিন্সিপালের ডিটেলসে কিন্তু বলা হয়েছে তোমাদের। ওকে, চলো এবার নেক্সট। এবার আমরা কি করব, সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। লিকুইডের মধ্যে আমরা যখন গ্যাস অ্যাড করব তার ফলে যে দ্রাব্যতা হবে সেটা কেমন হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা। চলো ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে শেখা যাক। দেখো তোমরা একটা জিনিস জানো যে জলে অনেক গ্যাস দ্রবীভূত হয়, সব গ্যাস মোটামুটি জলে দ্রবীভূত হয়, কেউ কম হয় কেউ বেশি হয়। তো তোমরা একটা জিনিস জানো, এক নম্বর আমি কি বলছি, জলে অক্সিজেন সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, এবং এই যে অক্সিজেনটা জলের মধ্যে দ্রবীভূত হয়েছে এটাকে তো আমরা বলি ডিও। এটাকে আমরা কি বলি, ডিও। ডিও মানে কি, ডিজলভ অক্সিজেন। কি বলি, ডিজলভ অক্সিজেন, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন। আরে এই অক্সিজেন নিয়েই তো জলচর যে প্রাণীগুলো আছে, জলের মধ্যে যে প্রাণীগুলো আছে তারা বেঁচে আছে। এই ডিজলভ অক্সিজেন নিয়ে মাছ, আরো কাঁকড়া, যত যা যা আছে সব তারা বেঁচে আছে কি করে, তারা এই ডিজলভ অক্সিজেন নিয়ে বেঁচে আছে। এবং এই অক্সিজেন খুব কম পরিমাণে জল দ্রবীভূত হয়। কেন, ধীরে ধীরে তার কারণটা আমরা শিখবো একটু বাদে, ঠিক আছে। এবার যদি আমি HCl এর কথা বলি, দেখো HCl কিন্তু হাইলি সলিউবল, ম্যাক্সিমাম দ্রবীভূত হয় HCl। কেন HCl দ্রবীভূত হয়, কারণ HCl খুব সহজে ভেঙে গিয়ে H+ আর Cl- তৈরি করে, এবং এই H+ এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, অক্সিজেন তার লোন পেয়ারকে দিয়ে দেয়, দিয়ে তৈরি করে একটা হাইড্রোনিয়াম আয়ন, আর তৈরি হয় ক্লোরাইড আয়ন। তো এইভাবে কিন্তু তারা HCl জলের মধ্যে গিয়ে তারা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায়, আর HCl একটা অ্যাসিড খুব সহজে H+ ত্যাগ করে এবং জলের মধ্যে জলের সঙ্গে একটা সুন্দর বন্ডিং করে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন রূপে সেখানে থাকে। অর্থাৎ HCl কি হচ্ছে, জলের মধ্যে গেলে তারা HCl কি হচ্ছে, খুব সহজে সেখানে দ্রবীভূত হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে এক কথায়, ঠিক আছে। আবার একইভাবে NH3 ইজ হাইলি সলিউবল। তোমরা জানো যে লিকার অ্যামোনিয়া বা লাইকার অ্যামোনিয়া, তো NH3 কি হয়, জলে ম্যাক্সিমাম দ্রবীভূত হয়। তো NH3 কি হচ্ছে, দেখো NH3 এর মধ্যে কি আছে, NH3 এর মধ্যে লোন পেয়ার আছে নাইট্রোজেনের মাথায়, আর এই H2O কি হয়, H2O এটা H++ OH- হালকা ভাঙতে পারে, এই লোন পেয়ার দিয়ে দিচ্ছে একে, তো এর ফলে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আর তার সঙ্গে তৈরি হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। তো এইভাবে অ্যামোনিয়া কিন্তু জলের মধ্যে ম্যাক্সিমাম দ্রবীভূত হতে পারে, অর্থাৎ সলিউবল হতে পারে, হাইলি সলিউবল, ঠিক আছে। এবার দেখো যে জিনিসটা বললাম যে অক্সিজেন কেন কম পরিমাণে দ্রবীভূত হয়, দেখো যেসব গ্যাসকে সহজে তরলায়িত করা যায় না, মানে তরলে পরিণত করা যায় না, ঠিক আছে, যাদের মানে ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক কম, মাইনাসে আছে যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ যেসব গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায় না, যেমন হাইড্রোজেন, N2O2, তাদের সলিউবিলিটি কিন্তু কম, ঠিক আছে। তাহলে সলিউবিলিটি কিসের উপর ডিপেন্ড করছে, সলিউবিলিটি ডিপেন্ড করছে অ্যাট্রাকশন ফোর্স, এবং এই অ্যাট্রাকশন ফোর্স ডিপেন্ড করে কার উপরে, সারফেস এরিয়ার উপরে। তো যত সারফেস এরিয়া বাড়বে তত কি হবে, অ্যাট্রাকশন বাড়বে, আর যত অ্যাট্রাকশন বাড়বে তত কি হবে, সলিউবিলিটি বাড়বে। দেখো আমি যদি এক্সাম্পল নিই CO2 আর N2, দেখো CO2 এর আকার এতটা, N2 এর আকার এতটা, অর্থাৎ CO2 এর মধ্যে 3টা অ্যাটম আছে, N2 এর মধ্যে 2টো অ্যাটম আছে, তো আকারে বড় কে, CO2, তো সারফেস এরিয়া বড়, অ্যাট্রাকশন বেশি, তো যার জন্য সলিউবিলিটি কিন্তু CO2 এর বেশি হবে, মাথায় রাখবে। ওকে, ঝাকাস একদম। ওকে, এবার চলো নেক্সট, ইফেক্ট অফ টেম্পারেচার। দেখো আমরা যখন আমরা লিকুইডের মধ্যে কোনো গ্যাসকে দিচ্ছি এবং একটা সলিউশন তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা সলিউশন তৈরি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে একই রকম ভাবে ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে, একই রকম ভাবে ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে, ঠিক আছে। এবং এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম যখন তৈরি হবে, এবং এই প্রসেসটা কিন্তু এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ ডেল এইচ কিন্তু সেই ক্ষেত্রে নেগেটিভ, এক্সোথার্মিক, মাথায় রাখবে। তো ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি হবে, এন্ডোথার্মিক হবে। যে কোনো রিঅ্যাকশনের ফরওয়ার্ড যদি এক্সো হয় ব্যাকওয়ার্ড এন্ডো, ফরওয়ার্ড যদি এন্ডো হয় ব্যাকওয়ার্ড এক্সো। ওকে, দেখো তো এই ক্ষেত্রে পয়েন্ট কি বলেছে, দেখো বলছে এই ক্ষেত্রে ডিসলিউশন মানে দ্রবীভবন, তো এই ক্ষেত্রে দ্রবীভবনকে কন্ডেনসেশনের সঙ্গে কিন্তু তুলনা করা হয়, কন্ডেনসেশনও বলা যেতে পারে, সিমিলার টু কন্ডেনসেশন, ঘনীভবন। তো ডিসলিউশন অফ গ্যাস
ইন লিকুইড ইজ এক্সোথার্মিক, যেটা বললাম। অ্যাকর্ডিং টু লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, আমরা কি জানি এক্সোথার্মিকের ক্ষেত্রে কি হয়, যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ফার্স্ট কি হবে, ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হবে, আর ইকুইলিব্রিয়াম যখন ডিস্ট্রয় হবে তখন নেচার লাভস ইকুইলিব্রিয়াম, তো ইকুইলিব্রিয়াম আবার রি-এস্টাবলিশ করতে চাইবে, তাই না, রি-এস্টাবলিশ করতে চাইবে, অর্থাৎ আনডু করতে চাইবে, তাই তো। তো এর ফলে কি হবে, যেদিকে গেলে তাপের শোষণ হবে বিক্রিয়া সেদিকে যাবে। বিক্রিয়া তাপের শোষণ কোন দিকে হচ্ছে, ব্যাকওয়ার্ড হচ্ছে তাপের শোষণ, কারণ ব্যাকওয়ার্ড হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। কাহিনী ক্লিয়ার কিনা বলো, ব্যাকওয়ার্ড কি হচ্ছে, এন্ডোথার্মিক প্রসেস। তো যার জন্য যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইনক্রিজ করবে, এর ফলে কিন্তু সলিউবিলিটি, অর্থাৎ এর ফলে সলিউবিলিটি কিন্তু ডিক্রিজ করে যাবে। কাহিনী ক্লিয়ার কিনা বলো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি অন্যভাবে থিওরিটিক্যালি বোঝাচ্ছি। দেখো জলের মধ্যে কোনো গ্যাস দ্রবীভূত আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যা কিছু দ্রবীভূত আছে। এবার যখন টেম্পারেচার বাড়াচ্ছ, জলের মধ্যে যখন টেম্পারেচার দিচ্ছ, তখন সেই গ্যাসিয়াস মলিকিউলস গুলোর কি হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। আর আমরা কি জানি, আমরা জানি ই কে প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাসের টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে ওর কাইনেটিক এনার্জি বাড়বে, আর কাইনেটিক এনার্জি বাড়া মানে কি, গতিশক্তি বাড়া, আর গতিশক্তি বাড়লে কি হবে, তখন ও জল থেকে, সে দ্রবণ থেকে ও বেরিয়ে যাবে, অর্থাৎ সলিউবিলিটি অফ গ্যাস ডিক্রিজ করবে। ওকে, ভেরি গুড। এবার আমরা দেখব ইফেক্ট অফ প্রেসার, ইফেক্ট অফ প্রেসার। ঠিক আছে, যখন দেখো আমরা কোন সলিউটকে সলভেন্টের মধ্যে, লিকুইড সলভেন্টের মধ্যে দ্রবীভূত করবো, তখন সলিউশন তৈরি হবে। ওকে, তো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকর্ডিং টু লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, দেখো এই ক্ষেত্রে কিন্তু লে চ্যাটেলিয়ার প্রিন্সিপালের ইফেক্ট কাজ করবে, কারণ এই ক্ষেত্রে কে আছে, একজন গ্যাস আছে, তাই তো, কি আছে, গ্যাস আছে, দেখো গ্যাস আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ডেল্টা এনজির মান যদি আমরা বলি, ডেল্টা এনজির মান কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। কেন নেগেটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে বলো, কারণ এই ক্ষেত্রে সলিউশন তো আর গ্যাসিয়াস নয়, সলিউশন তো লিকুইড। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি কি ডেল্টা এনজি মানে কি, এনপি মাইনাস এনআর, অর্থাৎ নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট, গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট গ্যাসিয়াস প্রোডাক্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। তাহলে এবার আমরা কি করব, যখন আমরা প্রেসার ইনক্রিজ করব তখন কি হবে, বিক্রিয়াটি সেদিকেই যাবে যেদিকে ওর মোল সংখ্যা কম। ভালো করে শুনবে, ভালো করে শোনো, আবার চল। যখন আমরা প্রেসার ইনক্রিজ করছি, ঠিক আছে, এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে তারা একটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, টেম্পারেচার, প্রেসার সবকিছু দিয়ে তারা একটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার তুমি হঠাৎ করে বাইরে থেকে প্রেসার ইনক্রিজ করলে, আরে প্রেসার ইনক্রিজ করলে কি হচ্ছে, যে ওর যে ইকুইলিব্রিয়াম, সেই ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হয়ে গেল, আর ইকুইলিব্রিয়াম ডিস্ট্রয় হলে ইকুইলিব্রিয়ামকে রি-এস্টাবলিশ করতে চাইবে। তার মানে কি, প্রেসার কি হয়েছে, কম হয়েছে। তাহলে প্রেসার কমলে কি হবে, প্রেসারের সঙ্গে আমরা কি জানি, মোল সংখ্যার সম্পর্ক দেখো, পিভি ইকুয়াল টু এন আর টি। ভলিউম যদি ফিক্স থাকে তাহলে পি প্রপোর্শনাল টু এন, তাই না, অর্থাৎ প্রেসার যদি ইনক্রিজ করা হয় তাহলে মোল সংখ্যা আমাদের বাড়বে। তাহলে মোল সংখ্যা যেদিকে কম আছে, মোল সংখ্যা যেদিকে কম আছে, বিক্রিয়ার হার সেদিকেই যাবে। মোল সংখ্যা কম কোন দিকে আছে, দেখো এইদিকে তো গ্যাসিয়াস মলিকিউলস আছে, এদিকে গ্যাসিয়াস মলিকিউলস নেই, তো গ্যাসিয়াস মলিকিউল কি ওইদিকে তাহলে কম আছে, তো চলো ওইদিকে। অর্থাৎ এর ফলে কি হবে, তাহলে বিক্রিয়াটি সেদিকে অগ্রসর হবে যেদিকে মোল সংখ্যা কম আছে। ক্লিয়ার? তার মানে কি, প্রেসার ইনক্রিজ করলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কিন্তু বাড়বে, অর্থাৎ সলিউবিলিটি ইনক্রিজ করবে। চলো এবার গ্রাফিক্যালি বিষয়টা ভাবার চেষ্টা করি। দেখো সুন্দর এখানে একটা ছবি আঁকা হয়েছে, দেখো এই ক্ষেত্রে কি আছে, ভালো করে শুনবে। দেখো এই পর্যন্ত আমাদের কি আছে, এই পর্যন্ত এটা হচ্ছে সলিউশন, অর্থাৎ এই ক্ষেত্রে জলের মধ্যে গ্যাসিয়াস মলিকিউল আছে, আর উপরে কি আছে, যে এগুলো যা দেখতে পাচ্ছি আমরা, এই উপরে আমরা যা দেখতে পাচ্ছি, এই উপরের গুলো কি আছে, গ্যাসিয়াস মলিকিউল, জাস্ট গ্যাসিয়াস মলিকিউলস। অর্থাৎ এই ক্ষেত্রে কি, গ্যাস থেকে লিকুইডে আসছে, অর্থাৎ সলিউশন তৈরি করছে, আবার সলিউশন থেকে কিছুটা গ্যাসও হয়ে যাচ্ছে, অর্থাৎ রেট অফ গ্যাসিয়াস পার্টিকেল এন্টারিং, রেট অফ গ্যাসিয়াস পার্টিকেল এন্টারিং এন্ড রেট অফ গ্যাসিয়াস পার্টিকেল লিভিং, অর্থাৎ এটা লিভ করছে, এটা এন্টার করছে, তাহলে এই দুটো কি আছে, সেম আছে এট এ কনস্ট্যান্ট প্রেসার। এই ক্ষেত্রে প্রেসার কত, W1 ওয়েট দেওয়া আছে ওর উপরে, এর ফলে একটা প্রেসার দেবে। এই অবস্থায় কিন্তু তারা ইকুইলিব্রিয়াম তৈরি করেছে, তারা কি করেছে, একটা ইকুইলিব্রিয়াম তৈরি করেছে।
এবার আমরা কি করব, কি ইকুইলিব্রিয়াম তৈরি করেছে, দেখো ডাইনামিক ইকুইলিব্রিয়াম তারা তৈরি করেছে। কাহিনী ক্লিয়ার কিনা? ওকে একদম। এবার আমরা দেখবো, দেখো এই ক্ষেত্রে এবার আমরা কি করছি, এর উপর প্রেসার বাড়াচ্ছি। আরে কি করে প্রেসার বাড়াবো, দেখো প্রথমে শুধু W1 ওয়েট ছিল, এবার W2 W3 ওয়েট দেওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি প্রথমে এটা W1 মানে 100 গ্রাম দেওয়া আছে। এবার আমি কি করছি, এখানে 100 গ্রামের সঙ্গে আমি আরো অ্যাড করছি 150 গ্রাম, আরো অ্যাড করছি 200 গ্রাম। তাহলে কি আমাদের প্রেসার বাড়ছে, ওয়েট বাড়ছে মানে কি প্রেসার বাড়ছে। তো প্রেসার বাড়লে কি হচ্ছে, দেখো এই যে গ্যাসিয়াস মলিকিউল, এই গ্যাসিয়াস মলিকিউলস গুলো এর মধ্যে প্রবেশ করতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে যতক্ষণ পর্যন্ত নতুন করে একটা ইকুইলিব্রিয়াম তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত গ্যাসিয়াস মলিকিউল এন্টার করতেই থাকবে। ক্লিয়ার? দেখো এখানে কি বলছে, যখন আমরা প্রেসার ইনক্রিজ করব, দ্য নাম্বার অফ গ্যাসিয়াস পার্টিকেল ইনক্রিজ ওভার সলিউশন পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনে নাম্বার অফ গ্যাসিয়াস পার্টিকেল ইনক্রিজ করতে থাকবে। বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তো দেখো এর ফলে কি হচ্ছে, সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড উইল ইনক্রিজ, অর্থাৎ কি সেই লিকুইডের মধ্যে গ্যাসিয়াস পার্টিকেলস গুলো ইনক্রিজ করছে, অর্থাৎ পরিমাণ বাড়ছে, অর্থাৎ সলিউবিলিটি বাড়ছে। ওকে, আনটিল নিউ ইকুইলিব্রিয়াম রিচ, যতক্ষণ পর্যন্ত নতুন ইকুইলিব্রিয়াম তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর সলিউবিলিটি, ওর কনসেন্ট্রেশন বেড়েই যাচ্ছে। ওকে, একদম ঝাকাস আছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, প্রেসার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কিন্তু সলিউবিলিটি বাড়ছে। কার ক্ষেত্রে? গ্যাসিয়াস পার্টিকেলস এর ক্ষেত্রে। যখন কোনো গ্যাস লিকুইডের মধ্যে সলিউবল হচ্ছে সেই মুহূর্তে, কিন্তু যদি সলিউট যদি লিকুইডের মধ্যে হয় সেই ক্ষেত্রে কোনো ইফেক্ট নেই, প্রেসারের কোনো ইফেক্ট নেই। কখন হবে? যখন কোনো লিকুইড সলভেন্টের মধ্যে গ্যাস এন্টার করবে এবং সলিউশন তৈরি করবে, সেই মুহূর্তে যত প্রেসার ইনক্রিজ করব তত সেই ক্ষেত্রে কি হবে, তত কিন্তু সলিউবিলিটি ইনক্রিজ করবে। ঝাকাস। ওকে, তো এই জিনিসটা আমরা কোয়ালিটেটিভলি বুঝতে পারলাম, অর্থাৎ গুণগতভাবে বুঝতে পেরেছি। তো আমরা কি করব এবার, হেনরি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি ফার্স্ট 1803 খ্রিস্টাব্দে উইলিয়াম হেনরি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কি করলেন, ফার্স্ট টু গিভ কোয়ান্টিটেটিভ রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড সলিউবিলিটি। তিনি প্রথম পরিমাণগতভাবে একটা সম্পর্ক দিলেন, কার সাথে? প্রেসারের সঙ্গে সলিউবিলিটির একটা রিলেশন তিনি দিলেন আমাদেরকে। এবং সেই রিলেশনে কি বলা হয়েছে, হেনরিস লতে কি বলা হয়েছে আমরা দেখব। দেখো তোমরা বুঝেই গেলে প্রেসার ইনক্রিজ করলে কি হবে, সলিউবিলিটি বাড়বে। সেটাই একটু সুন্দর সূত্রের ভাষায়, হেনরি লয়ের ভাষায় আমরা দেখব। দেখো নির্দিষ্ট উষ্ণতায়, দেখো টেম্পারেচারকে তো ফিক্স রাখতেই হবে, কারণ টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমরা দেখতেই পারলে যে সলিউবিলিটি চেঞ্জ হচ্ছে। তো টেম্পারেচার ফিক্স রাখছি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা তরলের বা দ্রবণের পৃষ্ঠতলের উপরিস্থ, এই যে আমাদের তরলের উপরে যে এই যে গ্যাসিয়াস মলিকিউল গুলো আছে তার সঙ্গে কি আছে, সাম্যাবস্থায় আছে। তো তরলের বা দ্রবণের পৃষ্ঠতলের উপরিস্থ বা সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসারের সমানুপাতিক, অর্থাৎ এই পার্শিয়াল প্রেসার যত বাড়বে তত দ্রাব্যতা তত বাড়বে, অর্থাৎ সলিউবিলিটি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার। কাহিনী ক্লিয়ার কিনা বলো? নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলে কোন গ্যাসের দ্রাব্যতা তরলের বা দ্রবণের পৃষ্ঠতলে থাকা যে গ্যাসগুলো আছে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকা যে গ্যাসগুলো আছে তার আংশিক চাপ অর্থাৎ পার্শিয়াল প্রেসারের সঙ্গে সমানুপাতিক। কি? সলিউবিলিটি। যত চাপ তুমি বাড়াবে তত কিন্তু সলিউবিলিটি বাড়বে। যদি এখানে আমি যদি আরেকটা অ্যাড করে দিতাম, দেখা গেল 500 গ্রামের কিছু আরেকটা অ্যাড করতাম, তাহলে কিন্তু গ্যাস মলিকিউলস গুলো আরো বেশি পরিমাণ দ্রবীভূত হতো। কোথায়? সেই সলিউশনের মধ্যে। এবং ততক্ষণ পর্যন্ত দ্রবীভূত হতো যতক্ষণ পর্যন্ত একটা নতুন ইকুইলিব্রিয়াম রিচ তারা না করতে পারে, ততক্ষণ পর্যন্ত দ্রবীভূত হতেই থাকবে। কাহিনী ক্লিয়ার আছে? এবং সেই সময় সমসাময়িক একটা সায়েন্টিস্ট ছিলেন যার নাম হলো ডাল্টন, নাম তো শোনাই হোগা ডাল্টনের। তো স্বাধীনভাবে একটি সিদ্ধান্ত করেছিলেন যে সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড সলিউশন
ঠিক আছে, কোনো লিকুইড সলিউশনের মধ্যে যে গ্যাসের দ্রাব্যতা আছে সেটা কি ইজ আ ফাংশন অফ পার্শিয়াল প্রেসার অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের যে আংশিক চাপ তার অপেক্ষক। ঠিক আছে, অর্থাৎ সলিউবিলিটিটা কি একটি গ্যাসের আংশিক চাপের অপেক্ষক। এটা কে বলেছিলেন? ডাল্টন বলেছিলেন। সেই টাইমে যখন হেনরি ল আবিষ্কার হচ্ছে, হেনরি লস যখন মার্কেটে আসছে, সেই টাইমে ডাল্টনও তিনি তার মতো করে একটা কথা, একটা স্টেটমেন্ট কিন্তু তিনি দিয়ে দিলেন। ঠিক আছে, এবার চল, যদি আমরা এই সলিউবিলিটিকে একটা পরিমাণ, তো সলিউবিলিটিকে একটা পরিমাণ, তো পরিমাণকে আমরা ধরে নিচ্ছি, এই ক্ষেত্রে পরিমাণটাকে আমরা ধরছি মোল ফ্র্যাকশন দিয়ে। যদি সলিউবিলিটিকে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন হিসেবে ধরা হয়, মোল ফ্র্যাকশন একটা পরিমাণ, তোমরা জানো যে কোনো দ্রবণের মধ্যে দ্রাবের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, এটা তোমরা জানো। তো যদি সলিউবিলিটিকে মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয় বা ধরে নেওয়া হয়, তাহলে দ্রবণে গ্যাসের মোল ভগ্নাংশ আগে কি ছিল? সলিউবিলিটি। তো সলিউবিলিটিকে আমি কি দিয়ে ধরছি? সলিউবিলিটিকে ধরছি মোল ভগ্নাংশ, অর্থাৎ মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার। কাহিনী ক্লিয়ার কিনা বলো? পার্শিয়াল প্রেসার। ওকে, তো মোস্ট, এবার দেখো এটুকু কাহিনী হয়ে গেল। এবার দেখো হেনরিস লয়ে তো এই কথাগুলো আছে, ঠিক আছে, কিন্তু যেটা সব থেকে বেশি কমন, যেটা মানে যেটা ম্যাক্সিমাম যে ফর্মটা হেনরিস লয়ের যে ফর্ম, যে স্টেটমেন্টটা বেশি যেটা ইউজ হয় সেটা হলো এটা। দেখো মোস্ট কমনলি ইউজড ফর্ম অফ হেনরিস ল কি বলেছে? বলছে দ্য পার্শিয়াল প্রেসার অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের আংশিক চাপ, ইন ভেপার ফেজ, অর্থাৎ বাষ্প দশায় কোনো গ্যাসের আংশিক চাপ ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন সলিউশন, অর্থাৎ এই যে দ্রবণের মধ্যে যে গ্যাস আছে তার মোল ফ্র্যাকশনের সঙ্গে, তার মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ সেম কথা, আগেরটাই ছিল কি, আগের সময় ছিল x প্রপোর্শনাল টু p, আর যেটা মোস্ট কমন ইউজ হয় সেটা কি p প্রপোর্শনাল টু x। বাই একই তো বিষয়, একই তো ব্যাপার, জাস্ট উল্টো করে দেওয়া হয়েছে। সমানুপাতিক সম্পর্ক তো, দুটোই তো সমানুপাতিক সম্পর্ক, এটাও সমানুপাতিক, এটাও সমানুপাতিক। তো এই যে পরের স্টেটমেন্ট, এটা বেশি ইউজ হয়। তো সেখান থেকে কি বলবো যে পার্শিয়াল প্রেসার p প্রপোর্শনাল টু x, আর প্রপোর্শনাল যখন তুলে দিব তখন একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট চলে আসবে, এটাকে আমরা বলছি kh, h ফর হেনরি। হেনরির সূত্র থেকে আমরা এটাকে কি বলবো? এই kh কে বলবো কি হেনরিস ল কনস্ট্যান্ট। কি বলবো? হেনরিস ল কনস্ট্যান্ট। কাহিনী ক্লিয়ার কিনা বলো? ওকে, একদম ঝাকাস আছে। চলো তাহলে হেনরির লয়ের সূত্র থেকে আমরা কি করব? p ইকুয়াল টু kh ইনটু x। kh ইকুয়াল টু কি? kh ইকুয়াল টু হেনরিস ল কনস্ট্যান্ট। এবার চলো, এবার আমরা এই পার্শিয়াল প্রেসার আর এই মোল ফ্র্যাকশনকে গ্রাফিক্যালি ডিজাইন করব। চলো, ইফ উই ড্র এ গ্রাফ বিটুইন পার্শিয়াল প্রেসার অফ গ্যাস এবং ভার্সেস মোল ফ্র্যাকশন অফ গ্যাস। ঠিক আছে, তো পার্শিয়াল প্রেসারকে আমরা y অ্যাক্সিস বরাবর রাখছি, আর মোল ফ্র্যাকশনকে আমরা x অ্যাক্সিস বরাবর রাখছি। কাহিনী ক্লিয়ার? ওকে, তার মানে দেখো এই যে আমাদের ইকুয়েশনটা আছে p ইকুয়াল টু kh ইনটু x, একে আমরা এইভাবে ভাবতে পারি যে y ইকুয়াল টু mx প্লাস c, সরল রেখার সমীকরণ। দেখো p কে আমি y অ্যাক্সিস বরাবর রাখলাম, আমরা এখানে x কে x অক্ষ বরাবর রাখলাম, অর্থাৎ m ইকুয়াল টু স্লোপ ইকুয়াল টু kh, ওকে, আর c এক্ষেত্রে প্লাস 0। তো c মানে হচ্ছে ছেদ বিন্দু y অ্যাক্সিস বরাবর, সেটা কত? 0। অর্থাৎ এখান থেকে ছেদ বিন্দুতে কি হয়েছে, এইভাবে কিন্তু তারা যাবে। অর্থাৎ এটা আমাদের কি সরল রেখার সমীকরণ কিন্তু প্রকাশ করছে। অর্থাৎ p কে যদি আমি y অ্যাক্সিস বরাবর রাখি আর মোল ভগ্নাংশকে যদি আমি x অ্যাক্সিস বরাবর রাখি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা মূল বিন্দুগামী সরল রেখা কিন্তু যাচ্ছে এইভাবে, তাই না? মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে স্লোপ কত? সেই ক্ষেত্রে স্লোপ ইকুয়াল টু kh। মাথায় রাখবে, কিন্তু এখান থেকে অঙ্ক আসতে পারে। স্লোপ বের করতে দেওয়া আছে হেনরিস লয়ের পার্শিয়াল প্রেসার দেওয়া আছে,
আর দেওয়া আছে মোল ফ্র্যাকশন, বললো হচ্ছে স্লোপ বের করো, তাহলে KH বের করতে হবে, মাথায় রাখতে হবে। চলো এবার দেখো ইউনিট অফ KH, ইউনিট অফ হেনরিস ল কনস্ট্যান্ট। দেখো নর্মাল P ইকুয়াল টু কি KH ইন্টু X, তো KH ইকুয়াল টু P/X। তো দেখো X কি, X হলো মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, আর মোল ফ্র্যাকশনের তো কোনো ইউনিট নেই, তাহলে এটা কি ইউনিটলেস। কেন ইউনিট নেই? কারণ এটা N2/N2 প্লাস N1, আর উপরেও মোল সংখ্যা নিচেও মোল সংখ্যা, মোল সংখ্যা ঘ্যাং 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 করে কাটবে, তো যার জন্য এর ইউনিট থাকবে না। তো যার জন্য কি হচ্ছে, KH এর ইউনিট হবে P এর ইউনিটের সমান, অর্থাৎ P মানে কি প্রেসার, প্রেসারের ইউনিট ATM, KH এর ইউনিট ATM। যদি প্রেসারের ইউনিট হয় টর, KH এর ইউনিট হবে টর। যদি প্রেসারের ইউনিট হয় বার, তাহলে KH এর ইউনিট হবে বার। ওকে, চলো এবার KH এর আমরা ক্যারেক্টার দেখব। ওকে চলো, ক্যারেক্টারিস্টিক্স ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। চলো দেখো প্রথমেই কি বলছে যে KH এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ ডিপেন্ডস অন নেচার অফ গ্যাস। চলো ভালো করে বুঝি। দেখো P ইকুয়াল টু KH ইন্টু X। ওকে, ভালো করে শুনবে। যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই দুটোর মানও কনস্ট্যান্ট হবে, অর্থাৎ সলিউবিলিটি যদি বাড়ে, মোল ফ্র্যাকশন যদি বাড়ে, তাহলে KH কমবে অ্যাট এ গিভেন প্রেসার। ক্লিয়ার কি না? তার মানে কি সলিউবিলিটির সঙ্গে KH এর সম্পর্ক কি হচ্ছে, KH এর সঙ্গে সলিউবিলিটির সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল 1/S, মানে সলিউবিলিটির কথা বলছি। এবার ভাবো যে গ্যাসের অণু ডিপেন্ড করে, যে গ্যাসগুলোর অণুর সাইজ ছোট তারা কম দ্রবীভূত হয়, তার সলিউবিলিটি কম। যে গ্যাসের অণুর সাইজ বড় সে বেশি দ্রবীভূত হয়। তো যখন বেশি দ্রবীভূত হবে তখন KH এর মান কি হবে, কম হবে। যখন সলিউবিলিটি কম হবে তখন KH এর মান বেশি হবে। তার মানে KH এর মান কি, সলিউবিলিটির উপর ডিপেন্ড করে, আর সলিউবিলিটি গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করে, অর্থাৎ নেচারের উপর ডিপেন্ড করে। তো যার জন্য KH এর মান গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে। এক নম্বর কাহিনী কি ক্লিয়ার কিনা বলো? ওকে, একদম বুঝাতে পারলাম বিষয়টা। আবার বলছি গ্যাসের নেচার সলিউবিলিটির উপর, মানে সলিউবিলিটি গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে, আর সলিউবিলিটির উপর KH ডিপেন্ড করে। ক্লিয়ার? তো যার জন্য KH কি গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে। চলো নেক্সট 2 নাম্বার, এখান থেকে সেম জিনিস, P ইকুয়াল টু KH ইন্টু X। তো KH এর মান যদি বাড়ে, একটা নির্দিষ্ট প্রেসারে যদি KH এর মান বাড়ে, তাহলে দ্রাব্যতা বা মোল সংখ্যা কি হবে, হ্রাস পাবে। ধরো P ইকুয়াল টু 10, তাহলে এটা মিলে কি হবে, 2 ইন্টু 5 হতে হবে। ক্লিয়ার কিনা? একটা গিভেন প্রেসার। যদি এটা বেশি হয় তাহলে এটা কম, আবার যদি KH বেশি হয় তাহলে দ্রাব্যতা কম। সিম্পল। ওকে, তার মানে কি হচ্ছে, সলিউবিলিটির সঙ্গে KH এর সম্পর্ক কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর কি বলছে, KH এর মান তরল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে 100%। তুমি গ্যাসকে যে তরলের মধ্যে দিচ্ছ তার উপর তো ডিপেন্ড করছে সলিউবিলিটি। যেমন ধরো তুমি জলের মধ্যে চিনি খুব সহজেই গুলে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, জলের মধ্যে ন্যাপথালিন তো দ্রবীভূত হচ্ছে না। তার মানে কি সলিউবিলিটি সেখানে কম হচ্ছে, আর সলিউবিলিটি যদি কম হয় তাহলে KH এর মান বাড়বে। তো KH এর মান কি কার উপর ডিপেন্ড করছে, গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করছে, এবং সেই সলভেন্ট অর্থাৎ লিকুইডের নেচারের উপরে ডিপেন্ড করছে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার উষ্ণতা বৃদ্ধিতে KH এর মান বৃদ্ধি পায় কেন? দেখো যখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, টেম্পারেচার যখন বাড়ছে, তখন সলিউবিলিটি কি হচ্ছে, গ্যাসগুলো হুড় করে বেরিয়ে যাচ্ছে গ্যাসগুলো। তো হুড় করে যখন গ্যাস বেরিয়ে যাবে, যখন টেম্পারেচার বাড়বে, কারণ গ্যাসের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বাড়বে, তখন যখন গ্যাসের মলিকিউলস গুলো বেরিয়ে যাবে, দ্রাব্যতা সলিউবিলিটি কমে যাবে। আর সলিউবিলিটি যদি কমে ভাই, KH এর মান বাড়বে। কাহিনী ক্লিয়ার? একদম ঝাকাস। ওকে, তো চলো, তো যার জন্য কি টেম্পারেচার ইনক্রিজ করলে সলিউবিলিটি কমবে, আর সলিউবিলিটি কমলে মোল ফ্র্যাকশন কমবে, আর মোল ফ্র্যাকশন কমলে KH এর মান হুড় করে বেড়ে যাবে, হুড় করে বাড়বে। ওকে, তো দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যখন জলের টেম্পারেচার যখন বেশি হয়, আমি একটা ধরে নিচ্ছি জলের টেম্পারেচার একটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হচ্ছে, জলের টেম্পারেচার বেশি। তো টেম্পারেচার বেশি হলে কি হবে, জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন গুলো আছে, কি বললাম, DO, এই যে ডিজলভ অক্সিজেন গুলো জলের মধ্যে আছে, তাদের কি কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, আর কাইনেটিক এনার্জি বেড়ে গেলে কি হবে, তারা জল থেকে বেরিয়ে যাবে, দ্রাব্যতা কমে যাবে। তার মানে কি জলে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। এর ফলে কি হবে,
এর ফলে কিন্তু জলচর যে প্রাণীগুলো আছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে না। ক্লিয়ার একদম? দেখো এখানে কি লেখা আছে, তাই জলচর প্রাণীরা গরম জল অপেক্ষা ঠান্ডা জলে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। অর্থাৎ গরম জলে কি হয় যে গরম জলের থেকে অর্থাৎ 37°C আর 25°C কথা যদি আমি তুলনা করি, তাহলে 25°C অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা প্রায় 20% বেশি থাকে, প্রায় 20% বেশি থাকে। কাইন্ডলি ক্লিয়ার একদম? তা যার জন্য কি হয়, 25°C জলচর প্রাণীগুলো সেখানে ভালো সেফ ফিল করবে, কারণ সেখানে ম্যাক্সিমাম তাদের প্রয়োজনীয় তারা অক্সিজেন কিন্তু সেখানে পাচ্ছে। ওকে, এবার চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন। ওকে, ও আচ্ছা, অ্যাপ্লিকেশনের আগে আমরা একটা জিনিস বুঝে নিই। দেখো এখান থেকে একটা এনসিইআরটির একটা ডেটা কালেকশন করা হয়েছে, সেখানে আমরা কি বুঝবো, টেম্পারেচার দেওয়া আছে, বিভিন্ন গ্যাসিয়াস মলিকিউলস দেওয়া আছে, তাদের সঙ্গে একটা রিলেশন KH এর রিলেশন কি বের করবো আমরা, কি চেক করবো, KH কি চেক করবো, KH। ওকে, চলো ভালো করে দেখে নিই। তাহলে আমরা কি বুঝলাম, প্রথমে দেখো টেম্পারেচার বাড়লে সলিউবিলিটি ডিক্রিজ করবে আর KH এর মান বাড়বে, টেম্পারেচার বাড়লে KH বাড়বে। একদম দিমাগের মধ্যে ঢুকে নাও। দেখো চলো প্রথমে হিলিয়াম at 293 কেলভিন, 293 কেলভিন মানে কি 20°C। এবার এর KH এর মান 144.97, 144.97। ঠিক আছে, এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, একই টেম্পারেচার দেওয়া আছে কিন্তু তার ক্ষেত্রে কি হচ্ছে, কম হচ্ছে, KH এর মানটা কম। ভালো করে বোঝো। হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, হিলিয়ামের ক্ষেত্রে এর একটা অ্যাটম আছে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, দুটা অ্যাটম মিলে একটা তো অণু তৈরি করেছে, সারফেস এরিয়া বেশি হচ্ছে, অ্যাট্রাকশন বেশি হচ্ছে, সলিউবিলিটি বাড়ছে আর KH এর মান কমছে। ওকে, তাহলে সেম টেম্পারেচারে মলিকিউলের সাইজের উপর ডিপেন্ড করছে KH এর মান কি হবে। তাহলে KH এর মান একটার মধ্যে বেশি, একটার মধ্যে কম। KH এর মান যেটাতে কম সলিউবিলিটির সাথে বেশি হতে হবে। ওকে, চলো নেক্সট দেখো N2 এর কথা বলি। N2 দেখো, N2 এর মধ্যে 293 কেলভিন মানে 20°C কত, 76.48। কিন্তু 30°C যখন টেম্পারেচার বাড়ালাম সলিউবিলিটি কমে গেল, KH এর মান বেড়ে গেল। কেমন লাগছে বলো? কমেন্টে জানাতে হবে, কমেন্ট করতে হবে, আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে যে কেমন লাগছে, উত্তরগুলো কেমন তোমাদের ভালো লাগছে কিনা সেটা তোমাদের কমেন্টে জানাতে হবে। দেখো এবার N2 গল্প হয়ে গেল। এবার দেখো O2 টেম্পারেচার কম 293 কেলভিন অর্থাৎ 20°C, সেক্ষেত্রে 34.86। এবার যখন টেম্পারেচারকে আমরা বাড়াচ্ছি অক্সিজেনের ক্ষেত্রে, তখন কি হবে, সলিউবিলিটি কমবে আর KH এর মান বাড়বে। চলো দেখো। ওকে, এবার দেখো আর্গন, ছোট্ট একটা অ্যাটম, যেটাকে আমরা অণু হিসাবে বলতে পারি। ঠিক আছে, অ্যাটমিক অণু, মনো অ্যাটমিক অণু বলা হয় বা মনো অ্যাটমিক মলিকিউল বলা হয়। আর্গন 298 অর্থাৎ 25°C উষ্ণতা, তার KH এর মান কত, 40.3। এবার CO2 এর কি হচ্ছে, আকার বেড়ে যাচ্ছে ভাই, O ডাবল বন্ড C ডাবল বন্ড O, তিনটা অ্যাটম নিয়ে তৈরি হয়েছে, ট্রাই অ্যাটমিক মলিকিউল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, একই টেম্পারেচারে সলিউবিলিটি কি হবে, আকার বাড়ছে, সারফেস এরিয়া বাড়ছে, অ্যাট্রাকশন বাড়বে, সলিউবিলিটি বাড়বে, KH এর মান কমবে। দেখো KH এর মান কমে গেছে। ওকে, দেখো ফর্মালডিহাইড আকার বাড়ছে, KH এর মান আরো কমে যাচ্ছে, 10⁻⁵। মিথেন এর থেকে তুলনামূলক আকারটা ছোট, তো যার জন্য মানটা এর থেকে একটু বেশি, ফর্মালডিহাইডের থেকে বেশি। ভিনাইল ক্লোরাইড ভাই CH2 ডাবল বন্ড CH বন্ড Cl, ভিনাইল ক্লোরাইড, এর ক্ষেত্রে কি মানটা আকারটা অনেকটাই বড়, তো যার জন্য মানটা তুলনামূলক একটু কম আছে। ঠিক আছে, তো দেখো CO2 থেকে এর আকার বড় হওয়ার জন্য এর অ্যাট্রাকশন বেশি হবে, তো যার জন্য এর মানটা কিন্তু কম আছে। কাহিনী একদম ক্লিয়ার। চলো এবার একটা আমরা অঙ্ক সলভ করব। দেখো অঙ্ক আমি করে দিয়েছি, জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, এনসিইআরটির অঙ্ক একদম, ঠিক আছে, ডেডিকেটেড এনসিইআরটির অঙ্ক। বলছে যদি N2 গ্যাস 293 কেলভিন উষ্ণতায় জল থেকে বুদবুদ আকারে নির্গত হয়, তাহলে 1 লিটার জলে কত মোল N2 গ্যাস দ্রবীভূত হবে। 1 লিটার জল মানে 1000 ml জলে কত মিলিমোল, দেখো এই বিষয়টা মাথায় রাখবে, মিলিমোল, 1 মিলিমোল ইকুয়াল টু 10⁻³ মোল। যে মোল সংখ্যা বেরোবে তার সঙ্গে আমরা 10⁻³ গুণ করে দেব। ক্লিয়ার? তো দেখো কি দেওয়া আছে, ধরে নাও N2 আংশিক চাপ দেওয়া আছে, P দেওয়া আছে কত, 0.987 বার।
দেওয়া আছে 293 কেলভিন। N2 এর হেনরি ধ্রুবকের মান অর্থাৎ হেনরিজ ল কনস্ট্যান্ট 76.48 কিলোবার। কিলোবার দেওয়া আছে, তার মানে কি 1000 দিয়ে গুণ করে বারে নিয়ে আসতে হবে। তো এত কিলোবার আছে, আমি 1000 দিয়ে গুণ করে কত হলো 76480 বার হয়ে গেল। তো এবার আমরা কি হেনরি ল থেকে আমরা কি জানি P = kH × x, সেখান থেকে আমি x অর্থাৎ মোল ভগ্নাংশ বের করে নিলাম। মোল ভগ্নাংশ আমাদের বেরোলো কত ক্যালকুলেশন করে 1.29 × 10⁻⁻5। ঠিক আছে, এবার আমাদের আসল খেলা খেলতে হবে। দেখো 1 লিটার H2O, আমি যদি জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি করে নিই, তো সেই ক্ষেত্রে কি করে নিচ্ছি, তাহলে মোল সংখ্যা কি ওয়েট বাই মলিকিউলার মাস। তো ওয়েট কত 1000 গ্রাম বাই আমি কি করছি 18 গ্রাম জলের মলিকিউলার মাস H2O, তাই না? 2 + 16 = 18। আর 1 লিটারে আমি কি বলছি, 1 লিটার মানে কি 1000 গ্রাম কেন করলাম, কারণ আমি ধরে নিয়েছি যে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। ওকে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে কত হলো 55.55 মোল হলো, এত মোল H2O। আর N2 এর মোল সংখ্যা আমি ধরে নিলাম কত N। ঠিক আছে, তাহলে N2 এর মোল ভগ্নাংশ কত, আগে একটা মোল ভগ্নাংশ বের করেছি, এখান থেকে আমি মোল ভগ্নাংশ বের করব, তারপর শর্ত অনুসারে দুটো সমান করে দিব, সেখান থেকে আমি অ্যাকচুয়াল কিন্তু যে মোল সংখ্যা সেটার ভ্যালু বের করব। দেখো মোল ভগ্নাংশ সমান কি, যে N2 এর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। মোল ভগ্নাংশ তো এটাই বলে, যার মোল ভগ্নাংশ তোমাকে বের করতে হবে উপরে তার মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, সেটাই করেছি। এবার দেখো 55 + n অর্থাৎ এই ক্ষেত্রে n এর ভ্যালুটা 55 এর তুলনায় অনেক কম। ধরো তোমার কাছে 2,05,00,000 টাকা আছে, তো সেই ক্ষেত্রে 5 টাকাকে তোমরা ইগনোর করে দিচ্ছ যে 2 কোটি টাকা আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে x এর ভ্যালু কি হচ্ছে উপরে n বাই 55.55, কারণ সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে n ইজ ইগনোরড, আমি n কে কি করলাম ইগনোর করে দিলাম। ওকে, তাহলে সেই ক্ষেত্রে x এর ভ্যালু বের হলো এটা। এবার x এর ভ্যালু আমরা আগেও বের করে নিয়েছি 1.29 × 10⁻⁵। তো শর্তানুসারে কি হচ্ছে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ n ইকুয়াল টু ক্যালকুলেশন করে বের হলো আমাদের এত মোল। আমাদের উত্তরে চেয়েছে মিলিমোল, তো মিলিমোল মানে কি 10⁻³ দিয়ে গুণ করে দিয়েছি এবং ফাইনালি আমাদের আনসার বেরিয়ে গেল 0.716। কাহিনী ক্লিয়ার আছে একদম? ওকে, এবার চলো লাস্ট একদম চলে আসি ক্লাসের, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো, যারা এই পর্যন্ত দেখে নিয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় এবং তোমরা আরো তোমাদের ভীষণ কাজে, তোমাদের ভীষণ নেক্সট তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হওয়ার জন্য কিন্তু এই ক্লাসগুলো কিন্তু খুব দরকার। ঠিক আছে, তো চলো নেক্সট এবার আমরা কি করবো, অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল। প্রথমেই হেনরিস ল এর গল্প কি ছিল, প্রেসার ইনক্রিজ করব, সলিউবিলিটি ইনক্রিজ হবে, অর্থাৎ যে গ্যাস আছে তার আংশিক চাপ যদি বাড়ে সলিউবিলিটি বাড়বে। দেখো 1 নম্বর অ্যাপ্লিকেশন কি, তোমরা সবাই সফট ড্রিঙ্ক খেয়েছো, অর্থাৎ কোকা কোলা, থামস আপ, পেপসি, হ্যাঁ, যা সফট ড্রিঙ্কস এবং সোডা ওয়াটারের বোতলে উচ্চ চাপে CO2 ভর্তি করে রাখা হয় এবং ছিপি খুললে CO2 বুদবুদ আকারে বেরিয়ে আসে। বলছে কেন এরকম ঘটনা হয়, তো অ্যাপ্লিকেশন হচ্ছে এই পর্যন্ত বেরিয়ে আসে, আর কেন তার কারণ আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম কথা, সফট ড্রিঙ্কসে অর্থাৎ থামস আপ, কোকা কোলা, মিরিন্ডা, 7 আপ এগুলোতে বা সোডা ওয়াটারের কথা বলছি, তো সেগুলোতে কার্বন ডাইঅক্সাইড কেন ব্যবহার করা হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড কি করে, কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে, ওর মধ্যে যে জল থাকে সেটা বিক্রিয়া করে H2CO3 তৈরি করে, কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিডের কি আছে, একটা অ্যাসিডিক টেস্ট। তোমরা যখন খাচ্ছ তখন কি পাচ্ছ, একটা টেস্ট হয় না, একটা অ্যাসিডিক টেস্ট হয়, তাই না? একটা ঝাঁজ হয় যখন আমরা খাচ্ছি, গলায় এইভাবে একটু একটু পুড়তে যাচ্ছে হালকা করে, হ্যাঁ, গলায় ধরে আমাদের, একটু ঝাঁজ আছে, তো অ্যাসিডিক টেস্ট। তো এর জন্য CO2 কে ভরা হয়। এবার CO2 তো নর্মালি ভরবে না, তো ওকে কি করা হয়, জোর করে অর্থাৎ ম্যাক্সিমাম প্রেসার দিয়ে, হাই প্রেসার অ্যাপ্লাই করে ওই লিকুইডের মধ্যে CO2 কে ভরা হয়। ঠিক আছে, প্রেসার ইনক্রিজ করলে কি হবে, সলিউবিলিটি বাড়বে, তো এইভাবে ভরে তাকে সিল করে আটকে দেওয়া হয়। বোঝা গেল? তাহলে CO2 এইভাবে ভরা হচ্ছে। এবার দেখো যখন তোমরা এই যে সোডা ওয়াটারের বোতল, এই বোতলের ছিপিটা যখন খুলবে, এই ছিপি যখন খুলবে, বোতলের মুখটা যখন খুলবে, তখন কি হচ্ছে, প্রেসার সেখান থেকে কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে।
আর প্রেসার কমে গেলে সলিউবিলিটি কি হবে, সলিউবিলিটি অফ CO2 সেটাও কমে যাবে, অর্থাৎ গ্যাসগুলো তখন কি হবে, সেই লিকুইড থেকে বাইরে বেরিয়ে যাবে, সেই লিকুইড থেকে বাইরে বেরিয়ে যাবে, যেহেতু প্রেসার কমছে তাহলে গ্যাসগুলো বাইরে বেরিয়ে যাবে। তো যার জন্য সোডা ওয়াটারের ছিপি খুললে কিন্তু কার্বন ডাই অক্সাইড বুদবুদ, তোমরা একটা জিনিস দেখতে পাও না, বুদবুদ বুদবুদ করে কিছু একটা বেরোচ্ছে, কি বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। কেন বেরোচ্ছে, প্রেসার কমে গেছে। কেন বেরোচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, ঠিক আছে, প্রেসার কমে গেছে, সলিউবিলিটি, ওই গ্যাসের দ্রাব্যতা কমে গেছে, ক্লিয়ার একদম, দ্রাব্যতা কমে গেছে। ফলে এর ফলে কি হবে, দেখো বেশিক্ষণ তুমি যদি খুলে রাখো তাহলে কিন্তু টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কাহিনী একদম ওকে। তো যখন কি হচ্ছে, যখন উচ্চ চাপে যখন হয় না, যখন হাই প্রেসার দেওয়া হয়, তখন হাই প্রেসারে কি হয়, এই CO2 গ্যাস আর কি হয়, এই CO2 অ্যাকুয়াসের সঙ্গে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। কিন্তু যখনই ছিপি খুলছো প্রেসার কমছে, ইকুইলিব্রিয়াম কি হচ্ছে, যখনই ছিপি খুলছো তখন কি প্রেসার কমছে, আর প্রেসার কমলে কি হবে, বিক্রিয়া সেদিকে যাবে যেদিকে গ্যাসের ঘনত্ব বেশি আছে, অর্থাৎ বাইরের দিকে গ্যাস বেরিয়ে যাবে, ক্লিয়ার, ওকে। এবার দেখো নেক্সট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রেখেছি আমি, এইচএস এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বেন্ডস বা ডিকম্প্রেশন সিকনেস কি। দেখো অনেক সময় কি হয়, তুমি ধরো আন্দামান ঘুরতে গেছো, তো সেই সময় তোমাদের মনে হচ্ছে যে তোমরা স্কুবা নিয়ে, অর্থাৎ স্বয়ংক্রিয় শ্বাসযন্ত্র নিয়ে তোমরা সমুদ্রের নিচে, জলের নিচে তোমরা নামবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখো যে আমাদের তো শ্বাসকার্য চালাতে হবে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, মুখে এরকম একটা স্কিউবা থেকে একটা এরকম মুখে একটা মাস্ক আসছে, সেখান থেকে আমরা গ্যাস নিয়ে আমরা সেই কিন্তু মানে সেখানে বায়ুমণ্ডলীয় গ্যাস যদি রাখা হয় তাহলে সেই গ্যাস নিয়ে কিন্তু আমরা শ্বাসকার্য চালাতে পারি। এবার ভালো করে ভাবো, তুমি যত এইভাবে তুমি যাচ্ছ নিচে, নিচে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এবার যখন নিচে যাওয়ার ফলে কি হচ্ছে, যত নিচে যাচ্ছ তত কি উচ্চতা, উপর থেকে উচ্চতা বাড়ছে, তো এর ফলে কি হচ্ছে, প্রেসার, চারিদিক থেকে প্রেসার বাড়ছে। আর প্রেসার যদি বাড়ে তাহলে আমাদের রক্তের কোষগুলোর মধ্যে কিন্তু সেই বায়ুমণ্ডলীয় যে গ্যাসগুলো আছে, এবং স্পেশালি সে কি N2 O2 এই ধরনের যে গ্যাসগুলো আছে, এই ধরনের গ্যাসগুলো কিন্তু সেখানে ম্যাক্সিমাম দ্রবীভূত হচ্ছে। কোথায় দ্রবীভূত হচ্ছে, তোমার রক্ত কোষগুলোতে, ক্লিয়ার, এই পর্যন্ত ঠিক আছে, সব ঠিকঠাক চলছে। এবার তুমি যদি হঠাৎ করে উপর দিকে উঠে আসো, তুমি যদি হঠাৎ করে যখন উপর দিকে উঠে আসবে তখন কি হবে, উপর দিকে উঠে আসতে আসতে গেলে কি প্রেসার ডিক্রিজ করবে, আর প্রেসার যখন ডিক্রিজ করবে তখন সেই যে আমাদের রক্ত কোষগুলো আছে সেই কোষের থেকে সেই গ্যাসগুলো বেরোতে চাইবে, এবং যখন বেরোতে নিবে তখন যে ক্যাপিলারি টিউবটা আছে, অর্থাৎ যে কৈশিক নল আছে, সেই কৈশিক নলের মধ্যে জ্যাম লেগে যাবে, সব গ্যাস একসঙ্গে বেরোচ্ছে, বুদবুদ আকারে বেরোবে নাইট্রোজেন গ্যাসগুলো, নাইট্রোজেন গ্যাসগুলো কি করবে, বুদবুদ আকারে বেরোবে, আর বুদবুদ আকারে যখন বেরোতে চাইবে তখন কি হবে, মানে সলিউবিলিটি কমছে, মানে গ্যাস বেরিয়ে যাবে, এবং সেই যে ক্যাপিলারি টিউব, আমাদের যে কৈশিক নলগুলো আছে সেই কৈশিক নলের মধ্যে কি হবে, একটা জ্যাম লেগে যাবে। এর ফলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আমাদের শরীর খারাপ হয়ে যাবে সেই মুহূর্তে, তাই তো, এবং দেহের যে রক্ত প্রবাহ সেটা কিন্তু গুরুতরভাবে বিঘ্নিত ঘটবে। এই অবস্থাকে মেডিকেল সেন্সে বা ডাক্তারি ভাষায় এই অবস্থাকে কিন্তু আমরা বলবো বেন্ডস বা ডিকম্প্রেশন সিকনেস। বুঝতে পারলে কি না, তার মানে কি, তুমি যখন হঠাৎ করে উপরে উঠে আসছো, হঠাৎ করে প্রেসার কমে যাচ্ছে, আর কি যে N2 গ্যাস ছিল সেই N2 গ্যাসগুলো বুদবুদ আকারে আমাদের যে রক্তকোষ থেকে বেরোতে থাকবে, এবং সেই ক্যাপিলারি টিউব দিয়ে যখন বাইরে বেরিয়ে আসবে তখন তার মধ্যে কি হবে, ম্যাক্সিমাম বাধা পাবে, ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে জ্যাম লেগে যাবে। এর ফলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে যে কোষগুলো, যে ক্যাপিলারি টিউবগুলো আছে তারা কিন্তু কি বলবো, সেটাকে স্ফীতি হয়ে যাবে, ফুলে যাবে, তাই তো। এর ফলে কি ম্যাক্সিমাম ব্যথার সৃষ্টি হবে, এবং এই ঘটনাকে ডাক্তারি ভাষায় বলা হয় বেন্ডস বা ডিকম্প্রেশন সিকনেস। এবার গল্প হচ্ছে যে এটাকে তোমরা প্রতিকার কি করে করবে, প্রতিকার কি করে করবে। দেখো প্রতিকার করার জন্য 1 নম্বর বুদ্ধি আছে, যে তোমাদেরকে ধীরে ধীরে উপরে উঠতে হবে, হঠাৎ করে উপরে উঠে আসা যাবে না। তোমরা যদি ধীরে ধীরে উপরে ওঠো তাহলে ধীরে ধীরে প্রেসার কমবে, ধীরে ধীরে N2 গ্যাস বেরোবে, তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের যে ক্যাপিলারি যে টিউবটা আছে, কৈশিক নলটা আছে, তার মধ্যে অত জ্যাম লাগবে না। এটা 1 নম্বর গল্প আছে। 2 নম্বর আছে যে স্কিউবার মধ্যে যে বায়ুমণ্ডলীয় গ্যাস আছে সেই গ্যাসের পরিবর্তে তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে 3টা গ্যাসের মিশ্রণ ব্যবহার করতে হবে, এবং সেই গ্যাসের মিশ্রণে কি থাকবে, হিলিয়াম থাকবে,
11.7%, N2 থাকবে 56.2% আর O2 থাকবে 32.1%। তো এই তিনটা গ্যাসের মিশ্রণ যদি ব্যবহার করো এবং সেখানে আমরা কি রেখেছি হিলিয়াম, এবং হিলিয়ামের কি আকার ছোট, সলিউবিলিটি কম, যতই প্রেসার বাড়ুক যে N2 মতো অত সলিউবল হবে না, অর্থাৎ রক্তকোষে অত দ্রবীভূত হবে না, কম কম করে দ্রবীভূত হবে। তো যার জন্য স্কিউবার মধ্যে যদি এই তিনটা গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেকটাই এই যে ইফেক্ট, এই যে বেন্ডস, এই বেন্ডস থেকে কিন্তু প্রতিকার পাওয়া যেতে পারে। ম্যাক্সিমাম ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বেন্ডস, আমি বলে দিচ্ছি তোমাদের নেক্সট 2024 এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে তোমরা বই থেকে নোটসটা লিখে নেবে, বই থেকে সুন্দর করে নোটসটা খাতায় লিখে নেবে, ঠিক আছে? এবং যা যা বললাম সেটার সঙ্গে মিলিয়ে, কনসেপ্ট মিলিয়ে করে নেবে। এবার দেখো লাস্ট কি আছে, অ্যানক্সিয়া। অ্যানক্সিয়ার মানে হলো ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। এবার দেখো তোমরা অনেকেই হয়তো পাহাড়ে ঘুরতে গেছো, তো দেখো পাহাড়ে যখন ঘুরতে যাও, যখন যত উচ্চতা বাড়ে তত আমাদের কি হয়, যে গ্যাসের আংশিক চাপ অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ গ্যাস কিন্তু ডিক্রিজ করে, পার্শিয়াল প্রেসার অফ গ্যাস ডিক্রিজ করে। যত তোমরা উপরে উঠবে, পাহাড়ে যত উপরে উঠবে তত পার্শিয়াল প্রেসার অফ গ্যাস ডিক্রিজ করবে। এবার যখন তোমরা উপরে যাবে, পাহাড়ের অনেক উঁচুতে যাবে, তখন দেখবে সেই ক্ষেত্রে যে অক্সিজেন, বায়ুমণ্ডলীয় অক্সিজেন, সেখানে প্রথম কথা সেখানে অক্সিজেনের পরিমাণও কম থাকে, কারণ গাছের পরিমাণ সেখানে কম। এবং সেই ক্ষেত্রে কি হবে, অক্সিজেনের পরিমাণ কম হওয়ার ফলে যে আমরা যখন প্রশ্বাসের মাধ্যমে আমরা যখন অক্সিজেন যাচ্ছে, তখন যেহেতু চাপ কম, আমাদের রক্তকোষের মধ্যে কিন্তু অক্সিজেন কম পরিমাণে সেখানে যায়। তো এর ফলে কি হয়, এর ফলে আমাদের অনেকটা অক্সিজেনের ঘাটতি দেখা যায়, ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, এটাকেই বলছি। যে একেই আমরা কি বলবো, যে অক্সিজেনের যে অভাব, এই অক্সিজেনের অভাবকেই আমরা বলবো কি, অক্সিজেনের অভাবকেই আমরা বলবো অ্যানক্সিয়া। এবং তোমরা যদি যাও, তোমরা এই বিষয়গুলো রিয়েলাইজ করবে, এই যে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, এর ফলে কি হবে, একটা দুর্বলতা বোধ কিন্তু তোমাদের মধ্যে কাজ করবে, দুর্বলতা বোধ, এবং শ্বাসকষ্ট তো 100% হবে। প্রচুর লোকের এরকম, আমি নিজে চোখে দেখছি যে শ্বাসকষ্ট হচ্ছে। একটা সিকিমের একটা খুব ভালো জায়গা আছে গুরুদাংবার লেক, ম্যাক্সিমাম উচ্চতা সেখানে, বা 0 পয়েন্ট ম্যাক্সিমাম সেখানে উচ্চতা আছে। সেখানে গেলে কিন্তু ম্যাক্সিমাম যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে তো এই পরিমাণটা বেশি, যে শ্বাসকষ্ট কিন্তু সেখানে হচ্ছে। এবং কেন হচ্ছে, কারণ তারা প্রয়োজনীয় সাফিসিয়েন্ট যে অক্সিজেন দরকার তাদের, সেটা কিন্তু তারা পাচ্ছে না। ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, দ্যাট ইজ কল্ড অ্যানক্সিয়া। এবং এছাড়াও সুস্পষ্ট চিন্তা করার যে ক্ষমতা, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কমে যাবে এই অ্যানক্সিয়ার জন্য, ঠিক আছে? তো এই ছিল টোটাল আজকের আমাদের হেনরি ল, দ্রাব্যতার ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি একটা কথা তোমাদের বলে নিই, এই ক্লাস করার পর তোমাদের আলাদা করে কিন্তু এনসিইআরটি আর পড়ার দরকার নেই, কারণ আমি প্রত্যেকটা এনসিইআরটির প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি, লাইন বাই লাইন প্রত্যেকটা জায়গা থেকে এনসিইআরটির অঙ্ক করে দিয়েছি, এনসিইআরটি যা যা বলেছে সব করে দিয়েছে, আলাদা করে আর করার দরকার নেই। কেমন লাগলো ক্লাসটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে সাহায্য করো এরকম ভিডিও দেখার জন্য, তাদের পাশে থাকো, সবাই যেন এরকম ক্লাসটা পায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে, টাটা।